তিনি ভেতরে ঢুকে ড্রয়িং রুমে বসেন। মেঝেতে দেখেন শুভ ওরা বিছানা পেতে শোয়া। পুরো ঘরে একবার নজর বুলিয়ে নিলেন, এরপরে বলেন, রঙ্গন কি ভেতরে আছে? শান্ত আরেক দফা চমকায়। ফ্যাল ফ্যাল করে কতক্ষণ ওনার শান্ত ও অভিজাত্যে ভরা কাঠিন্যতম মুখোশ বাড়ির দিকে তাকিয়ে থেকে জবাবে বলে, আপনি রঙ্গন ভাইকে চিনেন? সেই উত্তরের রঙ্গনের থেকে জেনে নিও। শান্ত হ্যাঁ বোধকে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, রঙ্গন ভাই ভেতরে আছে, ডাকবো তাকে? ডাকো। ডাকতে যাওয়ার আগেই শুভর কোমরে লাথি বসালো শান্ত। ওর শালা, দেখ কে এসেছে। শুভ পিঠ ধরে কটমট করে শোয়া থেকে তড়িৎ উঠে যায়। ঘুম ঘুম চোখে মুখে বিরক্তির ভাব ফুটে ওঠে। কপালদয় সামান্য কুঁচকালো। এরপরে চোখ পাকে শান্তর উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, বালটায় অমন করে চেঁচাই কেন? ঘুমাতে দে। বলেই পুনরায় শুতে যাচ্ছিল। শান্ত শুভর হাত ধরে উঠে বসা, অতঃপর কর্ণের কাছে ফিসফিস করে গিয়ে বলে, তরুণীদের ক্রাশ নবাব ভাই এসেছে, জলদি উঠ। নওয়াফ নামটি শুনে শুভের ঘুমটা উড়ে গেল। সে মাথা ধরে জিজ্ঞেস করে, কই? চোখ কান খুলে সামনের দিকে তাকা, দেখতে পাবি। আর হ্যাঁ, বাকিদেরও উঠা। মরা বাড়িতে এসে এত ঘুম কিসের? এটা ওদের শ্বশুর বাড়ি না, বোঝা। বাসায় গিয়ে বাকিটা ঘুমিয়ে নিতে বলিস। বলে শান্ত রঙ্গনকে ডাকতে উঠে গেল। শুভ শান্তের কথা আমলে নিল না। লম্বা আলচিমি দিতে দিতে সামনে তাকায়। দেখতে পায় তার সামনাসামনি পায়ের উপর পা তুলে ফোন ঘাটছে সুদর্শন এক যুবক। পুরায় নায়ক ক্যান ইয়ামানের ফটোকপি। পার্থক্য শুধু এইটুকুই যে ক্যান ইয়ামানের থেকে তিনি ফর্সা বেশি। ওনার দাড়ি ছোট ও কালো, আর উনি সুদর্শনও বেশি। চুলগুলি পেছনে ছুটি করা, গায়ে ব্ল্যাক প্যান্ট সঙ্গে ব্ল্যাক রঙের শার্ট, ভেতরে সাদা টি শার্টও আছে। শার্টের বোতাম খোলা থাকার কারণে হোয়াইট টি শার্টটি দৃশ্যমান। সিলভারের ঘড়িটি সে প্রত্যেকবার হাতেই দেখে। আচ্ছা, ঘড়িটি কি তিনি বদলান না? মনে হয় না, নয়তোবা যতবার ওনাকে দেখেছে ঘড়িটি হাতে ছিল। চোখে চশমাও আছে, ব্ল্যাক চশমা। ভাবলো আচ্ছা, কালো চশমা পরে লোকে মোবাইল টিপে কেমনে? তার অভিজ্ঞতা নেই। তবে সে চিন্তিত তরুণীটিকে নিয়ে। যদি শুনে নওয়াফ তালুকদার এসেছে, ওই বেটি নির্ঘাত জ্ঞানী হারাবে। ওর ভাবনার মধ্যে রঙ্গন আসে। নওয়াফকে দেখে মৃদু হেসে হাত হ্যান্ডশেক করতে হাত এগিয়ে দেয়, সালামও দিল। কেমন আছেন নবাব ভাই? আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আপনি আমার বাড়ি এসেছেন। অবিশ্বাসের তো কিছু নেই, মানুষ মানুষের বাড়িতে আসে। শুনলাম তোমার দাদু মারা গেছে, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। গতকাল সন্ধ্যায় দাদু মারা গেছে। বলেই মুখটা মলিন করে নেন তিনি। কেউ তো আজীবন থাকে না, মনে কষ্ট নিও না। মানুষ জন্মগত নিঃসঙ্গ, তাই একা চলার অভ্যাসটা তৈরি করে নাও। রঙ্গন বিনিময় মাথা নাড়ল। তাদের কথার মাঝে তরুদ ছুটে আসে। এসে নওয়াবকে দেখে তার খুশি আর ধরে না। খাতা এনে ওদের কথার মাঝে বলে, স্যার, আমি আপনার বিরাট এক বড় ভক্ত। প্লিজ একটা অটোগ্রাফ আর একটা সেলফি প্লিজ। শুভ খুবই হতাশ। ওই শুরু হয়ে গেল আরেক নাটক। নওয়াব চশমা চোখে অবস্থায় মৃদু হাসে। অবশ্যই। তিনি তরুকে অটোগ্রাফ দিয়ে শেষ অবধি করতে পারেননি। তারই মধ্যে লাবণী, চিত্রা এসে হাজির। ওরাও অটোগ্রাফ নিল। শান্ত গভীরভাবে শোকাতুর ন্যায় শ্বাস ফেলল। জীবনে কি করলাম নবাব ভাই? না আছে আপনার মতো সিক্স প্যাক একটা বডি, না আছে টাকা পয়সা, না আছে সুন্দরী সুন্দরী রমণীগণ ভক্ত। আছে শুটকির মতন শুধু একটা শরীর, তাও কবে জানি বাতাসের সঙ্গে উড়ে যায়। এই জন্য শখের বেড়ি ফিররা চায় না। আপনাদের মতন বড় বড় সুদর্শন লোকের ওপর মিনিটে মিনিটে 14 বার ক্রাশ খায়। জীবনটা তো আপনাদের মতন লোকের জন্যই মনোরম মনোরঞ্জন করে। যেমন ইচ্ছে তেমন উপভোগ করেন, আর আমি আসছি পেট ভরে শুধু হাওয়া খেতে। শান্তের কথা শুনে তিনি মৃদু হাসেন। প্রত্যুত্তরে জবাব আর দেন না। আশপাশ ক্ষুরধার দৃষ্টি জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে তাকান, যেন কিছু একটা খুঁজছেন। ঠিক তখনই ঘেমে টেমে নাস্তার ট্রে নিয়ে হাজির হলো অনন্যা। ট্রি টেবিলের ওপর নাস্তার ট্রে রেখে বলল, সকলে এবার নাস্তা খেয়ে নাও। বলে পিছু ঘুরতেই নজর পড়ল সোফায় বসা শত্রুপুর মুখটার উপর। অনন্যা গভীর চোখে তাকায়। উনি ওর দিকে একবারও তাকাননি, যেন চিনি না
ওকে, এমন ওনার ভাব। তবে এখানে কেন এসেছে লোকটা? আপ্রের কাছেও প্রশ্নটা রুই গেল। অনন্যাও নাচেনার ভান ধরল। রঙ্গন নাস্তার প্লেট সাজিয়ে নওয়াফের দিকে দেয়। নিন নবাব ভাই, নাস্তাটা সেরে ফেলুন। অনন্যা অসহায় চোখে রঙ্গনের দিকে তাকায়। রঙ্গন ভাই, আমি অতিরিক্ত কিছু করিনি, সব হিসেব করে করেছি। আমি তো জানতাম না আপনার গেস্ট আসবে। রঙ্গন বলে, সমস্যা নেই, উনি আমার নাস্তাটা খাক, আমি অন্য কোনো ডিশ বানিয়ে নেব। তার আর দরকার পড়বে না রঙ্গন ভাই, আমি থাই স্যুপ বানিয়ে রেখেছি আপনার জন্য। দাঁড়ান, এক্ষুনি নিয়ে আসছি, আপনি বসুন। মোবাইলে নজর থাকলেও ওনার কানটা সজাগ ওদের দিকে। ভেতরটা ঈর্ষায় জ্বলে পুড়ে যাচ্ছে। ইচ্ছে করছে থুতনিটা চেপে ধরে জিজ্ঞেস করতে। এই তুই আমার বউ হয়ে অন্য পুরুষের জন্য স্যুপ বানাবি মানে? তোর কলিজাটা কত বড় হয়েছে রে, আয় ওজন করে মেপে দেখি। আর রঙ্গন, সে কেন তার স্ত্রীকে নিকনেম দিবে? কি যেন নামটা? হ্যাঁ, রঙ্গন ফুল। কত বড় সাহস, রঙ্গন ফুল নাম দেয়। সবার আগে ওর কলজাটা টেনে ছিঁড়তে হবে, মুখ হতে জিভটা কেটে ফেলতে হবে, তবেই না শান্তি মিলবে। আর না স্যুপ নিয়ে আসে। রঙ্গনের হাতে তুলে দেওয়ার আগেই হঠাৎ নফ উঠে চায়ের কাপ টেবিলে রাখতে যায়। আর এটা তিনি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা মাফিকই করতে গেলেন। ইচ্ছে করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলেন। দুজনের পাশাপাশি থাকাতে তিনিও মৃদু ধাক্কা দিলেন ওকে, যার ফলে অনন্যার হাত ফসকে পুরো গরম স্যুপ রঙ্গনের পায়ের উপরে গিয়ে ছিটকে পড়ল। সেই সঙ্গে কাচের বাটি ভেঙে এক টুকরো কাঁচ রঙ্গনের পায়ের মধ্যে ঢুকে গেল। রঙ্গন সঙ্গে সঙ্গে প্রবল ব্যথার ফলে চোখ মুখ কুচকে ফেলল। শ্যামবর্ণ মুখটায় ব্যথার প্রভাবে নীলচে হয়ে এসেছে। পা হতে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে। অনন্য এখনো সম্পূর্ণ বাকরুদ্ধ। সম্বিত ফিরতেই চলতে সে রঙ্গনের পায়ের কাছে বসে পড়ল। রক্তাক্ত পাটি কাতর চোখে দেখে জিজ্ঞেস করল, আপনার জ্বলছে, ব্যথা করছে রঙ্গন ভাই? কি কাতর মায়াবী উদ্বিগ্ন কণ্ঠ তার। নফের হাত দুটি রাগের হাত থেকে মুষ্টিবদ্ধ হয়ে আসে। সেই সঙ্গে ললাটে ভিড় করে অবাধ্য বিরক্তিরা। অনন্যার মলিন মুখ, উদ্বিগ্ন চিত্ত চোখ, যেটা সুঠাম দেহের পুরুষটিকে আরো হিংস্র করে দিচ্ছে। তিনি নিজের মনকে আজ শক্ত বাঁধনে বেঁধেছেন। কোনোভাবেই উত্তেজিত হয়ে ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। রঙ্গনের যদিও ব্যথা করছে, তবুও সে অনন্যার অনুশোচনা বোধ করুন তৃষ্ণান্ত মুখটি দেখেই বলল, অস্থির হইও না রঙ্গন ফুল, আমি ঠিক আছে। কিন্তু অনন্যা শান্ত হতে পারল না। সে জানে হিংসুক লোকটা তাকে ইচ্ছেকৃত ধাক্কা দিয়ে সমস্যাটি তৈরি করেছে, অথচ আঘাত পেয়েছে নির্দোষ এক মানুষ। এমন ঘটনার সঙ্গে সে আজ প্রথমবার পরিচিত নয়। আর বহুবার এমন ঘটেছে ঘটনা, যে পুরুষ তার আশেপাশে এসেছে, তারই সঙ্গে তিনি এমন অমানবিক আচরণ করেছে। রোগে রোগে যার শয়তানি ভরা, তাকে চিনবে না? খুব ভালো করে চিনে। নওয়াব অনুশোচনা বোধের ভঙ্গিমায় বলল, আই এম সরি রঙ্গন, ভুলটা আমার ছিল। তোমার বন্ধুর কোনো দোষ নেই, সবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। রঙ্গন জবাবে বলল, ইটস ওকে, আপনার দোষ নেই, সবটা তার দুর্ঘটনা। কিন্তু অনন্যা দমে না। সে তীব্র ক্ষোভের সঙ্গে চেঁচিয়ে উঠল। চোখ পাকে তর্জনী আঙুল তুলে ওনার মুখের উপর শাসিয়ে পড়ল। কাজটা আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন, তাই না? নফ গভীর চোখে অনন্যার কুচকুচে মণিজোড়ার দিকে সেকেন্ড কয়েক চেয়ে থাকে। এরপরে নীরবে সকলের অগোচরে ঠোঁট পাকে স্বল্প রহস্যময় হাসি হেসে দেন তিনি। যে হাসি অনন্যার চক্ষু আড়াল হয় না। সে দেখে লোকটার হিংস্র দুটো চোখ ক্ষুধার্ত বাঘের মতন জলজল করছে। অনন্যাও কম নয়। রক্তাক্ত দৃষ্টিতে ওনার চোখে চোখ রাখে। নীরবে নীরবে দুজনের মধ্যে চলে যেন এক গভীর দ্বন্দ্ব, অদৃশ্য লড়াই। সকলে অবাক হয়ে যায় অনন্যার রিয়্যাক্ট করা দেখে, যেন ওরা আগের থেকেই দুজনের পূর্ব পরিচিত। বাসার পাশে কিন্ডারগার্টেন স্কুল, ওখানেই বেল বাজে উচ্চ শব্দে, তাতে কান ধরার মতন বাজে একটা অবস্থা। সেই বেলের সুতীব্র শব্দ তরঙ্গে অন্য হুঁশ আসে ওনার সুতীক্ষ্ণ দৃষ্টিজোড়া থেকে। নিজের শক্ত মণিজোড়া সরিয়ে নেয়। নিজে মাথা ধরে নিজেকে মনে মনে শান্ত করে। রিল্যাক্স অনন্যা, এত হাইপার হচ্ছ কেন? তুমি কেন বোঝো না সব ক্ষেত্রে রাগ দেখাতে নেই? মাথা ঠান্ডা রাখো, যা করবে বুদ্ধি খাটিয়ে। নির্বোধের মতন কোনো ঝামেলা পাকিও না। তো এক বুক কৌতূহল আর উদ্গ্রীব নিয়ে চিন্তা করে জিজ্ঞেস করে, অনন্যা, তুই ওনাকে চিনিস? অনন্যা না চেনা
ভান ধরল, বিরক্ত ভাজে ললাট ইচ্ছু কুচকাল, ভ্রু নাচিয়ে জানতে চাইল। সরি কাকি। নবাব ভাইকে? মনে মনে বলল সে। খুব ভালো করে চিনি, আস্ত একটা শয়তান, খুব ঠান্ডা মাথার খুনি। মুখে বলল। না। অনন্যার কথা শুনে বলিষ্ঠ দেহের লোকটা নিচু বদনে ঠোঁট বাঁকিয়ে একটুখানি ম্লান হাসল, ফের শান্ত বলল। তোদের এলাকায় তো থাকে, আর ওনাকে চিনে না এমন কোনো মানুষ আছে নাকি? আজব সেলিব্রিটি লোক, চিনা তো উচিত। আমাদের এলাকায় তো কত গরু, ছাগল এবং কিছু সংখ্যক ঘেউ ঘেউ করা কুকুরও থাকে, তাদেরও আমার চেনা উচিত নাকি? তাৎক্ষণিক অনন্যার শক্ত জবাবে শান্ত পাল্টা জবাব দিতে পারল না, ফ্যালফ্যাল করে কেবল বোকার মতন চেয়ে থাকে। সকলে কিয়ৎক্ষণের মধ্যে ভরকে গেল। মেয়েটার হঠাৎ এমন অদ্ভুত আচরণের কারণ অপ্রকাশ্য, তবে তারা হতভম্ব বাকরুদ্ধ, সঙ্গে সামান্য বিরক্ত। ওদের মতে অনন্যা রীতিমতো নফকে অপমান করছে। রঙ্গন নিজের পা ড্রেসিং শেষ করে বলল। রঙ্গন ফুল আসার পর থেকে দেখছি তোমার মাথাটা গরম, নিশ্চয়ই ওষুধ অনিয়ম করছো। রোজ ওষুধ খাও তো? দেখো, এইভাবে রিয়াক্ট করা ঠিক না। ঘটনাটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল, তাই ওনাকেও তোমার সরি বলা উচিত। অনন্যা ঠোঁটের কোণে এক রক্তি বিদ্রোপ, হাসির ঝলক উপহাস করে সে। সরি ওনাকে? হ্যাঁ। রঙ্গন তন্মধ্যেই সম্পূর্ণ নির্বাক স্তব্ধ হয়ে গেল। সে অবাক হচ্ছে অনন্যার বেয়াদবি আর ছন্নছাড়া স্বভাব চরিত্র দেখে। তৎপর মনে মনে সে ভীষণ সংশয়ে পড়ে যায়, মেয়েটা এমন করছে কেন? কিছু হলো কি? এক পলক সে নওয়াফের দিকে তাকায়। ওনার প্রিয়গাঢ় দৃষ্টি আপাতত তার পায়ের ব্যান্ডেজের উপর নিবদ্ধ। কি যেন একটা খুঁজছে, ঠিক আন্দাজ করা যাচ্ছে না। তাৎক্ষণিক পুনরায় তিনি শুনতে পান। দুঃখিত রঙ্গন ভাই, আমার সরি অতটাও সস্তা নয় যাকে তাকে বলবো। রঙ্গ নির্বিকারে আবারও থম মেরে রইল। তার বিশ্বাস হচ্ছে না এমন কথা রঙ্গন ফুল বলতে পারে। তার রঙ্গন ফুল তো এমনটা কোনোদিনও করতেই পারে না। সে তো কখনো তার কথার অবাধ্য হতো না। আজ যেন সবকিছু এলোমেলো লাগছে, হাতের বাইরে চলে যাচ্ছে। তার মনে হলো অনেক দিন রঙ্গন ফুলকে সময় দেওয়া হয় না, আগের মতন কথা বলা হয় না। এই জন্য কি মেয়েটা ধীরে ধীরে বদমেজাজের খিটমিটে স্বভাবের হয়ে যাচ্ছে? না, মেয়েটাকে বোঝাতে হবে। রাগলে সব সমস্যার সমাধান হয় না। সুন্দর করেও জবাব দেওয়া যায়, প্রতিবাদ করা যায়। সে চায় না রঙ্গন ফুল কোনো ভুল করুক, কোনো ভুল পদক্ষেপ নিয়ে নিজের ভদ্রতাটুকু জলাঞ্জলি দিক। অন্যায়ভাবে কাউকে কটু কথা শোনা, কিংবা লোকে তাকে মন্দ বলুক। গত 5টা বছর ধরে তিনি ওর সঙ্গে সঙ্গে ছিলেন, কত কিছু শিখিয়েছে। তার মধ্যে নম্রতা, ভদ্রতা অন্যতম। তবু মেয়েটার আচরণ বুঝি ঠিকঠাক হয়নি। নওয়াব সম্পূর্ণ সময়টিতে সূক্ষ্মাতি সূক্ষ্ম মনোযোগে সবটা শুনল। ওনার সৌম্য দৃষ্টিজোড়া নীরবে ওর উজ্জ্বল আলোক রশ্মির মতন মুখটার দিকে তাক করা। তিনি কিছুটা সময় ধরে চুপচাপ ছিলেন, এরপরে লম্বাটে দেহটা টেনে উঠিয়ে দাঁড় করালেন। তৎপর অনন্যার সামনে গিয়ে সামনে ঝুঁকল, ঠোঁটে কোনো কিঞ্চিৎকর হাসির রেখা টেনে সুথান। এক্সকিউজ মি, আপনাকে সরি বলতে হবে না, আমি সরি বলছি। আই এম সরি গো রঙ্গন ফুল। বলি উনি ঠোঁটের কোণে এক চিলিক বাঁকা হাসির রেখা টান দেন, সঙ্গে চোখগুলির মধ্যে অদৃশ্য এক দাবানলের দাউ দাউ আলোর প্রবাহতা জ্বলতে থাকা। স্বচ্ছ আঁকা প্রতিচ্ছবির মতন দেখতে পেল অনন্যা, যার ভয়াবহ কতটুকু তা আন্দাজ করতে পারছে সে কিছুটা হলেও। অজানা ভয়ে অনন্যার বুকটা তৎক্ষণাৎ ধক করে উঠল। সহসা সে রঙ্গনের দিকে মায়াভরা নরম চোখে তাকায়। তার সিক্স সেন্স বলছে ওনার নেক্সট টার্গেট রঙ্গন ভাই। এতটুকু বুঝতে আর বাকি নেই তার। তার ক্ষুদ্র মনে চিন্তা ভাবনার তার জটিলভাবে ছড়িয়ে যাচ্ছে। কি করবে ঠিক বুঝতে পারছে না। ওইদিকে ওনার কথা বলার এক্সপ্রেশন দেখে শান্ত ওরা সকলে গাল পরে হেসে দিল। হাসানো শুধু রঙ্গন। অনন্যা চোখ রাঙিয়ে তাকাতে ওদের নির্মূল হাসি বন্ধ হয়ে যায়। অনন্যা হনহনিয়ে রুমে ঢুকে পড়ল, কাঁধে ব্যাগ ঝুলিয়ে ফের ড্রয়িং রুমে ফিরে আসে। তারপর রঙ্গনের উদ্দেশ্যেই বলে, আসি রঙ্গন ভাই। বলে থা করে হঠাৎ হলো। ওনার জবাব আর শোনার জন্য অপেক্ষায় রইল না। তার মনটা ভীষণ ভার। রঙ্গনের প্রতি ওর এক বুক অভিমান জমল। লোকটা এত দয়াত্র কেন? সকলের প্রতি
কেন এত বিনয়ী দেখাতে হবে? সে জানে না ভালো মানুষের দাম নেই। শুভ হাসতে হাসতেই বলে, রঙ্গন ভাই, আপনার রঙ্গন ফুল আপনার ওপর অভিমান করে চলে গেছে। নওয়াব সুচালো দৃষ্টিজোড়া শুভর দিকে তাক করে। অমন ধারালো ছুরির মতো দৃষ্টিজোড়া দেখে আকস্মাৎ শুভের হাসি অটোমেটিক বন্ধ হয়ে গেল। তার মুখে ভিড় জমালো অজানা ভয়। সে সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। রঙ্গন নওয়াফের উদ্দেশ্যেই বলে, নব ভাই রাগ করবেন না, রঙের ফুল একটু জেদে, তবে মনটা কিন্তু ভীষণ ভালো। আগে এত রাগে ছিল না, ইদানিং খেটমেটে স্বভাবের হয়ে গেছে। একটু বাইরে ঘোরাঘুরি করলেই ঠিক হয়ে যাবে। অতিরিক্ত কাজের চাপ আসছে তো, নিজেকে ঠিক সময় দিতে পারছে না, এর জন্য অদ্ভুত আচরণ করছে। উনি জবাবে কিচ্ছু বললেন না। রঙ্গনের মুখে বারংবার রঙ্গন ফুল শুনতে শুনতে উনি মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে গেলেন। এক প্রকার হাঁপিয়ে উঠেছেন। ইচ্ছে করছে ওর মুখটাই সেলাই করে দিয়ে বলতে, এখন যত খুশি বল রঙ্গন ফুল শালা। কিন্তু তিনি তা করলেন না, বরং সতীনু মুখেই বললেন, এখন উঠি রঙ্গন, তোমার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। নাস্তা করেছেন? না, সময় নেই, জরুরি কাজ আছে। কাজিরহাট এলে এসো আমার বাসায়। শান্তদের উদ্দেশ্যেও বলল, আর হ্যাঁ, তোমরাও এসো, কিন্তু আমি কিন্তু খুব ভালো রান্না জানি, পেট ভরে খাওয়াবো। শান্ত কথার পরিপ্রেক্ষে বলল, সত্যি সত্যি আসবো, কিন্তু তখন রান্না করে খাওয়াতে হবে নবাব ভাই। আমার আবার লজ্জা টজ্জা নাই। বিনিময়ে তিনি হ্যাঁ পদক মাথা নাড়িয়ে মুচকি হেসে বিড়বিড়িয়ে বলেন। শুভের কেন জানি প্রবল গাঢ় সন্দেহ হলো নওয়াফ আর অনন্যাকে নিয়ে। এটা শিওর যে দুজনকে দুজন চিনে। সে বারবার দেখছিল নওয়াফ তালুকদার অনন্যার দিকে ঘুরে ফিরে মুগ্ধতার চোখে তাকিয়েছিল। যেই লোক এমনিতে কারো বাসায় যায় না, সে নাকি শুধু শুধু রঙ্গন বাসাকে দেখা করতে আসবে। এটা চাঞ্চল্যকর বানোয়াট কাহিনী মনে হচ্ছিল, তবুও সে শিওর নয়। নিশ্চয়ই এর মধ্যে বড়সড় কারণ লুকিয়ে আছে। পরের দিন অনন্যা কলেজ থেকে ফিরছিল, পাশে শুভ ছিল। দুজনে পাশাপাশি কথা বলছিল আর হাঁটছিল। তখনই তার মুঠোফোনটি সশব্দে বাজল। স্বাধীন ফোন করেছে, জানালো তার আম্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, অনন্যার সঙ্গে দেখা করতে চাইছে। অনন্যার মনটা নিমিষে খারাপ হয়ে গেল। সে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ল। শুভ বাইকে উঠে বলল, কিরে, হলে ফিরবি নাকি একটা চক্কর মারবি? অনন্যা মলিন মুখে বলে, একটু কাজিরহাট যেতে হবে, তুই কি আমার সঙ্গে যাবি? তুই যেহেতু সাথেস যাওয়াই যায়। আমি আবার সুন্দরী এলোকসী রমণী ললনাদের কথা ফেলতে পারি না। অনন্যা ওর কাঁধে আলতো করে একটি চর বসালো। ফাউল একটা। বলে বাইকের পিছনে উঠে বসলো। গায়ে এলএলবি এর ইউনিফর্ম, সেই অবস্থায় বলল, বাইক চালু কর। শুভ বাইক চালু করে চলতি পথে বলল, ধর অনন্যা, তোকে যদি আমি এখন কিডন্যাপ করে নিয়ে যাই, তুই তখন কি করবি? ঠাস করে তোর গালে কষিয়ে একটি চর বসিয়ে দিব। শুভ আহামক হয়ে গেল। তৎক্ষণাৎ কিয়ং দশকের মধ্যে বিরাট করে হকচকালো পিছু ঘুরে বলল, কিন্তু কেন? কিডন্যাপ করলে কেউ বলে কয়ে করে, গাধা। বাপরে, তোরা মেয়েরা কথায় কথায় এত চড়থাপ্পড় টানিস কেন? হ্যাঁ, ওরা কি তোদের তালতো ভাই নাকি আজব? শুভ, এবার কিন্তু সত্যি সত্যি চর খাবি, মন মেজাজ ভালো নেই। বর্তমানে তুই যা খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছিস তা দ্বিতীয় পারিস, বিশ্বাস নেই। তার ভিতরে ক্যারাটে শেখার কি দরকার ছিল রে ভাই? এসব চাইনিজরা শিখে, তুই শিখে কি উন্নতি করবি? তোর হাত পা ভাঙবো, এরপরে সোজা ঘাড় মটকাবো, তৎপর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখবো। শুভ বোকার মতন হাসল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোর মতো একজন বন্ধু পেয়ে অতি দুঃখে শোকে আমি ধন্য। অরণ্য আলতো করে আবারও ওর কাঁধে চর বসালো। চুপচাপ গাড়ি চালা। ওরা দুপুর 3টার দিকে কাজিরহাট গিয়ে পৌঁছায়। গতিপন্থীর মধ্যে আকস্মিক নিখিল কল করে বসে। অনন্যা ফোন তুলে হাতে নিল। নিখিলের নম্বর দেখে ওর ললাটের মধ্যখান স্বল্প কুচকে আসে। রিসিপ্ট করে কানে তুলল। বলো। মুরব্বীদের সালাম কালাম দেওয়া দেখছি সব ভুলে বসেছিস। তুমি আমার শ্বশুর নও যে তোমাকে সালাম দিয়ে অভ্যর্থনা জানাতে হবে। কি বলবে বলো। নিখিল ওর জবাবে শুনে মিনিটের মধ্যে ভেবাচাকা খেয়ে বসলো। এরা আসলে জামাই বউ সব একই ধাঁচের। এমন সব অদ্ভুত অদ্ভুত কথা বলে, তার জবাবে পাল্টা উত্তর দেওয়া মুশকিল হয়ে পড়ে। নিখিল খুক করে কাশে। অনন্যা বলে, তুমি কি কাশি শোনানোর জন্য আমায় ফোন করেছো? তাহলে এসব বন্ধ করো, দ্রুত যক্ষা রোগের জন্য ভালো কোনো ডক্টর দেখাও। নিখিল এক ডোজ সামলাতে না সামলাতে আরেক ডোজ ঠিকই নিতেই পারলো না। তার সত্যি সত্যি এবার কাশি উঠলো। অনন্যা বলল,
রাখছি, তুমি ফোন রেখে ঝেড়ে কাশো। নিখিল কাশি থামিয়ে বলল। রাখিস না, তুই কি আজ এই দিকটায় আসবি? অনন্যা নাচারের ফান ধরল। কোন দিকটা? কাজিরহাট। কেন, কোনো জরুরি প্রয়োজন আছে নাকি? আজ ইচ্ছের বার্থডে ছিল। আবার আসতে হবে? ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, সবাই আছে, তুই আসলে ভালো হতো। কোথায় করেছো? আমাদের বাড়িতে, তুই আসবি? নিখিল ভেবেছিল অনন্যা না বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বলল, আমি আসছি, আসতে 10 মিনিটের মতন লাগবে। বলে সে চট করে তড়িৎ কল কাটলো। নিখিল অবাক, কারণ হিজলা সদর থেকে কমপক্ষে হলো 1.5 থেকে 2 ঘন্টা কাজিরহাট আসতে লাগবে। তবে কি মেয়েটা কোনো কাজে কাজিরহাট এসেছিল? হবে হয়তো। ঠিক 10 মিনিটের মাথায় নিখিলদের বাড়ির গেটের সামনে শুভের বাইক এসে থামল। শুভ বাইক লক করে অনন্যার পিছু পিছু ছুটল। আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবি। তুই বল না। জাহার নামে যাচ্ছি। জাহান নামে কেউ এমন নাচতে নাচতে যায়? অনন্যার পিছু ঘুরে শুভকে চোখ রাঙালো। আমি যাই, তোর কোনো সমস্যা? না, তুই যা ভাই, আমি জাহান নামে যাচ্ছি না। শুভ পিছপা হতে অনন্যা ওর ঘাড় ধরে টানল। ওইদিকে কই যাচ্ছিস? আয় আমার সঙ্গে। শুভ মুখটাকে কাঁদো কাঁদো করে নিল। মলিন মুখটায় বলল, নারীরা কোমল হয়, তুই এত পাষাণ কেন অনন্যা? অনন্যা কোনো জবাব দিল না। শুভ মুখটাকে ভেটকি মাছের মতন করে নিল। ওরা নিখিলদের বাড়ি গিয়ে পৌঁছালো বিকেল 4টার দিকে। সকলেই তখন যে যার কাজে ব্যস্ত। তখনই দ্বার থেকে শোনা গেল নিখিল ভাই। রিন্ডিনে মিলি নরম কণ্ঠস্বর শুনে ড্রয়িং রুমে বসা সকলেই ওদের দরজার পানে চাইল। দেখলো আভিজাত্যের ছোঁয়ায় মুড়িয়ে রাখা একজন সুশ্রী নারীকে, যার উজ্জ্বল মুখের হাসিটা সূর্যের কিরণের মতো ঝলমল করছে। পরনে সাদা সালোয়ার কামিজের উপর কালো কোচে, তার উপর আড়াআড়ি ভাবে ওড়না পরা। এটা তাদের এলএলবি কলেজের ইউনিফর্ম। গলায় আইডি কার্ড ঝুলছে, ডান হাতে গোল্ডের একটি ব্রেসলেট, বাম হাতে কালো বেল্টের ঘড়ি, পায়ে হোয়াইট শু, চুলগুলি ঠোলা অর্ধ বেনি করে কাঁধের এক পাশে দিয়ে সামনে এনে ঝুলানো। কয়েক গুচ্ছ চুল আবার ললাটের পাশ দিয়ে এসে গলার উপরে ছড়িয়ে পড়েছে। চোখে গোল গোল প্রেমের চশমা। নিখিল এগিয়ে গেল ওর দিকে। এসে পড়েছিস? খুশি হওনি? খোঁচা মারছিস কেন? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে গতকাল রাতে বউ মারা গেছে। নিখিল কতক্ষণ নীরবে অনন্যার মুখটার দিকে হাবলার মতন চেয়ে থেকে বলল, বিয়ের আগেই বিধবা বানিয়ে দিচ্ছিস? ওটা বিধবা হবে না। তাহলে কি? তাও জানি না। একা এসেছিস? না, সঙ্গে শুভ এসেছে। ও বাইরে শান্তির সঙ্গে ফোনে কথা বলছে। নিখিল বলল, ভেতরে আয়, ইচ্ছের সঙ্গে একটু কথা বলিস। ওই বেচারি অনুশোচনা বোধ কান্না করছে, লজ্জায় তোর সামনে দাঁড়াচ্ছে না। কাছে কই? দাঁড়া, একটু পর রুম থেকে বের হবে, নোভা রেডি করছে। এরই মধ্যে শুভ ফিরে এলো। অনন্যার কানে ফিসফিস করে বলল, এটা যে তথ্যমন্ত্রীর ভাইয়ের বাড়ি, তুই আগে বলিস না কেন? নওয়াব তালুকদার এখানে থাকবে নিশ্চয়ই। অনন্যা বেশ বেজায় বিরক্তি হলো। এরা আজকাল নফ বলে মুখে ফেনা তুলছে। অত্র পাশে তাকিয়েও ওনার সন্ধান মিলেনি। মিনিট 2 পরে উনি আসলেন। হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমে এসে প্রথমেই নজর পড়ল সাদা ড্রেসে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল নারীটির দিকে। শুভ ওনাকে দেখে মুচকি হাসলো। অনন্যা দেখলো না ওনাকে, সে ফোন টিপতে ব্যস্ত। নিজের করা একটি মেহেদি টিউটোরিয়াল দেখছিল। শুভের সঙ্গে বিনিময়ে উনি মুচকি হাসলেন। তিনি সোফায় গিয়ে বসলেন, ইশারায় শুভকে ডাকলেন। শুভ গেল ওনার কাছে, তিনি শুভকে শুধালেন, তোমাদের কলেজের ড্রেস কি ওইটা? শুভ একবার অনন্যার দিকে তাকায়। কাহিনীর আদন্ত কিছুটা হলেও বুঝলো। সে মাথা নাড়িয়ে পড়ল। হ্যাঁ। এরই মধ্যে সাদা গাউন পরে ইচ্ছে এলো। ইচ্ছেকে দেখে অনন্যা ফোন ব্যাগে ভরে এগিয়ে গেল। কেমন আছিস? ইচ্ছের এখনো বিশ্বাস হচ্ছে না স্বয়ং অনন্যার স্বেচ্ছায় ওর সঙ্গে কথা বলতে এসেছে। সে খুশিতে অনন্যাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। ওর পা দুটি জড়িয়ে ধরে আবারও থেমে থেমে কেঁদে ওঠে। আই এম সরি জানো, প্লিজ তোর বেয়াদব বান্ধবীটাকে ক্ষমা করে দে। আগের মতন স্বাভাবিক হ। আমি পারছি না তোর উপেক্ষা প্রত্যাখ্যান সহ্য করতে। আমরা কি আগের মতন হতে পারি না বল? অনন্যা স্মিত হাসে। নফের আম্মি ফাতিহা নূর অবাক হয়ে যায় মেয়েটার অদ্ভুত আচরণে। যেখানে ইচ্ছে কাছে সেখানে মেয়েটা তাদের অবাক করে দিয়ে হাসছে। নফ নীরব রইল। দেখে জবাবে অনন্যা কি উত্তর দেয়। অনন্যা কিয়ৎক্ষণ নির্বাক থেকে ইচ্ছেকে উঠিয়ে দাঁড় করায়, বলে, কাঁদছিস কেন?
তুই কাছিস কেন? অনন্যা তার জবাব দিল না। শুভকে ইশারায় ডাকল। আই শুভ, এদিকে আয় তো। সকলে ফ্যাল ফ্যাল করে চেয়ে ওদের কাণ্ড দেখছে। কেউ কোনো আগ বাড়িয়ে কথা বলছে না। নিখিল অধিক চিন্তিত মনে নক্কাচে। এটা একটা তার বাজে অভ্যাস। মুক্তি থাকলে নিশ্চয়ই চোখ মুখ কুচকে একটা থমকি বসাতো, না থাকাতে বেঁচে গেল। সে আসলে বুঝতে চায় অন্যা কি করে। মুস্কানের একটু বিরক্ত লাগলো। ক্ষমা করলে কি হয়? সকলের ভাবুকের মাঝে শুভ গিয়ে অনন্যার পাশে দাঁড়ায়। এরপর বলে, কি বল? অনন্যা শুভের মুখোমুখি হয়ে বলল, ধর শুভ, আমি রায়ানের সাথে পালিয়ে গেছি। এই কথা যদি তোকে চিত্রা বা তরু এসে বলে, তুই কি বিশ্বাস করবি? শুভ কতক্ষণ অন্যের দিকে বোকার মতন চেয়ে থেকে এরপরই হঠাৎই হো হো করে গাল ভর্তি হেসে দিল। পরক্ষণই হাসি থামিয়ে বলে, এটা আমার শোনা সেরা জোক ছিল রে দোস্ত। বলে আবার হাসল। অনন্যা চোখ রাঙালো। হাসি থামিয়ে সত্যিটা বল, তুই বিশ্বাস করেছিস? পাগল তুই! দুনিয়া উল্টে গেলেও এই কথা আমি বিশ্বাস করব না, কারণ তোকে গত 5 বছর যাবত আমি চিনি। এতে তোর সম্পর্কে খুব ভালো করে অভিজ্ঞতা আছে আমার। অনন্যা শুভকে দেখিয়ে ইচ্ছেকে বলে, এটাকেই বলে কি জানিস? বিশ্বাস, বন্ধুত্ব, আস্থা। ও বলছে গত 5 বছর যাবত আমায় চিনি। দুনিয়া উল্টে পাল্টে গেলেও ও বিশ্বাস করতো না আমি কারোর সঙ্গে পালিয়ে গেছি। আর তোর সঙ্গে আমার পরিচয় সেই ল্যাংটা কাল থেকে। ওর চেয়ে বেশি সময় ধরে তোর সঙ্গে পরিচিত ছিলাম আমি, কিন্তু অবিশ্বাস তো তুই করেছিস, বুকে আঘাত দিয়েছিস, দূর 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 করে তাড়িয়ে দিয়েছিস। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? আমার সঙ্গে মিশলে তোর বিয়ে হবে না, সত্যি বলছি তো। ফুপি হচ্ছে। ছেলেবেলায় কখন কি বলেছি ওসব তুই এখনো মনে রেখেছিস? ইচ্ছে এখানে মনে রাখার প্রশ্নটা আসে না, এখানে আসে বিশ্বাসের প্রশ্ন, ভরসার প্রশ্ন। মানুষ সবচেয়ে বড় অসহায় কখন নিজেকে মনে করে জানিস? যখন তার কাছের মানুষগুলি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তার সঙ্গ ছেড়ে দেয়, তাকে অবিশ্বাস করে। তখন কি পরিমাণ কষ্ট হয় জানিস? তোরা সেসব বুঝবি না। যখন এসবের সম্মুখীন হবি তখন টের পাবি। একটা কথা মনে রাখিস, যে তোমাকে বিশ্বাস করে না, ছেড়ে দাও তাকে। তাকে জোর করে বিশ্বাস করানোটা মানে নিজের আত্মসম্মান স্বেচ্ছায় বিলিয়ে দেয়া। একবার পিঠে ছুরি বসিয়ে তুই যদি আমাকে 1000 বার সরি বলিস, সেই সরি ভিত্তিহীন। আমার ক্ষতটা কি সেই সরিতে মুছবে? ইচ্ছে মুছবে না। আগের মতন ক্ষতটা মিলিয়েও যাবে না, বরঞ্চ শরীরে একটি দাগ সৃষ্টি হয়ে থাকবে। সেই ক্ষতের দাগ আজীবন থেকে যাবে। আমাকে তার ভার বইতে হবে। অন্য ঠোক গেল। একবার নওয়াফের দিকে তাকায়। ওনার দৃষ্টি নত, আপাতত নত বদনী মেঝের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। শুভ চুপচাপ এক কোণে বুকে হাত বেঁধে দাঁড়ানো। অন্যার মুখটার দিকে কৌতূহলী নিয়ে তাকিয়ে থাকে। কত কি প্রশ্ন জমেছে তার মনে। সব উত্তর কি দিবে অনন্যা? দেখা যাক। অন্য বড় বড় কয়েকটি কদম ছেড়ে আবারও বলে, কিছু কিছু সম্পর্ক শুধু রক্তের হয় না, আত্মারও হয়। তোদের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ তুলছি না, শুধু সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তুই আমার সঙ্গ ছেড়েছিস, কিন্তু লাভ কি হলো? একজন বন্ধু হারিয়েছে, তার বিনিময়ে সৃষ্টিকর্তা পুরো একটা টিমের বন্ধুত্ব বানিয়ে দিলেন আমায়। আমি এ পর্যন্ত যা হারিয়েছি তার 3 গুণ সৃষ্টিকর্তা আমায় ফিরিয়ে দিয়েছেন। আমি বিশ্বাস করি যেটা আমার ভাগ্যে ছিল না সেটা আমার রিজিকে নেই। সেসব নিয়ে এক সময়ে মন খারাপ হলেও আজ আর হয় না। কারণ কি জানোস? তখনকার 6th সেন্স আর এখনকার 6th সেন্স এক নয়, কিছু তারতম্য আছে। আগেকার মন খারাপই নেহাতি বোকামি মনে হয়। তোর বার্থডে আমার কোনো আসার ইচ্ছা ছিল না। নিখিল ভাই যখন বলল ভাবলাম যাই, কিন্তু এসব ড্রামা আর ভালো লাগে না। তুই খালাতো বোনের থেকে যতটুকু সম্মান, শ্রদ্ধা, দায়িত্ববোধ পাওয়া কথা পাবি, কিন্তু সরি, বন্ধুত্ব সম্পর্কে পুনরায় স্থাপন করা আমার পক্ষে সম্ভব নয়। আমি মহৎ ব্যক্তি নই, অতীতে কে কি করেছে সেসব ভুলবারও নই, তাই ওসব প্রসঙ্গ না তোলাই ভালো। এতগুলি কথা বলার প্রসঙ্গে ইচ্ছে একটা কথা পর্যন্ত জিভ দিয়ে বের অবধি করতে পারল না। কেবল ফ্যাসফ্যাস করে খাচ্ছে, কেঁথেছে। শুভের আবারও ফোন বাজলো। সে বেরিয়ে গেল বাহিরে। অনন্যা নিখিলকে বলল, কোলাহল আমার পছন্দ নয় নিখিল ভাই। আমি তাই আশা করি এসব বড়লোকি প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করতে বলবে না। আসি। দাঁড়াও মেয়ে। বলেই নওয়াফের দাদু লতিফা বেগম
অনন্যার দিকে এগিয়ে যায়। অনন্যা গতিপন্থীর মধ্যে হঠাৎ থেমে পড়ল, অবাক নেত্রপল্লবে ঘুরে পিছু ঘুরল। লতিফা বেগমকে এগিয়ে আসতে দেখে তার সচেতন মস্তিষ্ক ভ্রুকুটি হয়ে আসে। তিনি অনন্যার কাছাকাছি এসে বলেন, তুমি আমাদের বাড়ির নববধূ, একবার যেহেতু এসেই পড়েছ, তোমাকে আর ছাড়ছি না। আমার নাতিকে অসহায়ের মতো একা ফেলে রেখে কোথায় পালাচ্ছ মেয়ে? ওর মুখটা দেখেছো একবারও? কতটা মায়ায় জড়ানো। একবারও কি তোমার মায়া জন্মে না ওর প্রতি? কতটা উন্মাদ পাগল তোমার প্রেমে। পরিবার, ঘর, সংসার সব ছেড়েছে তোমার জন্য। পিতামাতা কারো সঙ্গে কথা পর্যন্ত বলছে না, অভিমান করে মুখ লুকিয়েছে। দিন দিন তোমার চিন্তায় অস্থির হয়ে উঠছে, শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছে। তবুও একটু পিছে ঘুরে দেখছো আমার নাতিটাকে? দেখোনি, তিলে তিলে আমার নাতিটা শেষ হয়ে যাচ্ছে।